আঙ্কেল, যে পরিবার আমাকে দেখতেই পারে না অথচ আমাকে এই দেশের প্রধানমন্ত্রী বানালো কেন? আমি তো বুঝতে পারছি না। সবটা তোমার বাবার ইচ্ছে ছিল। বাবার ইচ্ছে ছিল মানে? কথাটা আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেননা আকাশ দেখতে অনেক কালো ছিল। কালো বলতে একটা কেমিক্যালের জন্য ওর মুখটা কালো হয়ে গেছে। ছোটবেলায় আকাশ ওর বাবার সাথে একজনের ল্যাবে যায়। ওখানে কাউকে কোনো কিছু না বলে একটা ক্রিম দেখতে পায় আর ওটাই মুখে মেখে নেয়, যা আকাশের বাবা দেখে ফেলে। পরে উনি তো দেখার পরে, আকাশ, তুমি এটা মুখে কেন মাখতে গেলে? বাবা আমার মুখে জ্বালা করতেছে। এরপর উনি ল্যাবে থাকা কিছু পানি দিয়ে আকাশের মুখ ধুয়ে দেয়। ওই দিনের পর থেকে আকাশের মুখ কালো হতে থাকে আর 2 মাস পরে কালো হয়ে যায়। এতে ওর পরিবারের সবাই ওকে অবহেলা করতে থাকে, কেননা পুরো পরিবারে আকাশই এখন কালো, সেই জন্য। এখন হয়তো ভাবছেন আকাশ প্রধানমন্ত্রী কিভাবে হলো। এর পেছনে কিছু ঘটনা আছে, সেগুলো জেনে আসি চলে। 7 দিন আগে আকাশের বাবা অসুস্থ হয়ে যায়, সেজন্য ওনাকে নিয়ে আবির হসপিটাল যায়, সাথে বাকিরাও। বাবা, তোমার কিছুই হবে না, আমরা আছি তোমার সাথে। তোমরা সবাই বাইরে যাও। আমরা বাইরে গেলে তুমি একা হয়ে পড়বে। মা, বাবা যখন বাইরে যেতে বলেছে তখন চলো বাইরে যাই আমরা। সবাই বাহিরে যায়। এদিকে একজন লোক ভেতরে আসে। উনি হলো রহিম, আবিরের বাবা, একজন বিশ্বস্ত লোক। রহিম ওনার পাশে এসে বসে। স্যার, আমাকে ডেকেছেন? ডেকেছি তোমাকে। আমি কিছু কথা বলবো, সেগুলো তুমি রেকর্ড করে নেবে। কি কথা? তুমি ক্যামেরা চালু করো, আমি বলছি। জি স্যার। রহিম ক্যামেরা চালু করে। এরপর শাহজাহান চৌধুরী এমন কিছু বলতে থাকে যা শুনে রহিম নিজেও অবাক হয়ে যায়। শুধু সবটা শোনে, সেই সব রেকর্ড করে নেয়। সবটা রেকর্ড হয়ে গেলে, সবটা রেকর্ড হয়েছে তো? জি স্যার, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না। কি কথা? আবির থাকতে আপনি আকাশকে কেন করলেন? আবিরের মনে অনেক ক্ষোভ জন্মে গেছে। ও শুধু ক্ষমতা চায়। যদিও ক্ষমতা পায় তাহলে ও দেশের সর্বনাশ করে ফেলবে। কিন্তু আপনি তো এই কথাটা মিডিয়ার সামনেও বলতে পারেন। এখন কিছুই বলবো না। যখন আমি এই পৃথিবীতে থাকবো না তখনই নিউজটা তুমি সবাইকে জানাবে। আর আমার পাশে তুমি যেমন করেছিলে আকাশের পাশেও তুমি তেমন করেই থাকবে। এটা আমার তোমার প্রতি অনুরোধ রইল। কি বলছেন স্যার? আমি আপনার দয়ায় বেঁচে আছি। আপনি যা বলবেন তাই হবে। এইদিকে আকাশের বাবা যে অসুস্থ এটা আকাশকে জানানো হয়নি, কেননা আকাশ এখনো দেশের বাহিরে আছে। অন্যদিকে 2 দিন পরে আকাশের মোবাইলে কল আসে রহিমের। জি আঙ্কেল, বলেন। তোমার বাবা আর বেঁচে নেই, তুমি দেশে ফিরে আসো। কথাটা শুনে কান্না করতে থাকে। যদিও ওনারা আকাশকে বের করে দিয়েছে বাসা থেকে, কিন্তু তাও বাবার মৃত্যুতে কি ছেলে আর এইভাবে অভিমান না করে কি থাকতে পারে বলুন? আঙ্কেল, আমি তাহলে টিকিট কেটেই রওনা দিচ্ছি। আসো তাহলে তাড়াতাড়ি। এইদিকে শাহজাহান চৌধুরী মারা যাওয়ায় আবির কিছুটা দুঃখও পায়, আবার কিছুটা আনন্দও পায়, কেননা এখন থেকে ও হবে প্রধানমন্ত্রী, সেই জন্য। এইদিকে আবির, এখন থেকে তুই তোর বাবার রাজনীতি সামনে নিয়ে যাবি। চিন্তা করো না আম্মু তুমি, আমি সবটা দেখে নিব। তা বাবাকে দাফন করব কখন? আরো কিছু ঘন্টা অপেক্ষা করতে হবে। কিন্তু কেন? তা জানতে পারবেন। এইদিকে সবাই অপেক্ষা করতে থাকে। আর অপরদিকে হেলিকপ্টার করে আকাশ ফিরে আসে ওর বাড়িতে, তাও 15 বছর পরে। আকাশের আগমনে বাকিরা একটু বেশি অবাক হয়, সাথে শাহজাহান চৌধুরী, সাথে কাজ করা আরও অনেক রাজনৈতিক লোকেরাও, কেননা ওনারা জানে সবটা। এ কি, ওকে কে আসতে বললো? আমি বলেছি আসতে। আঙ্কেল, আপনি জানেন না পুরো পরিবার ওকে সহ্য করতে পারে না, সেখানে ওকে কেন আসতে বলেছেন? তাছাড়া আমি এরপর প্রধানমন্ত্রী হব এই দেশের, আর আপনি ওকে এনেবার সবার মনে ঝামেলা শুরু করে দিলেন। আমি ওকে আসতে বলিনি, বলেছে তোমার বাবা। কি বাবা বলেছে? তোমার বাবা বলেছে। কিন্তু বাবা কেন বলবে ওকে আসতে? শুধু এখানে আসার জন্য বলেছি, আরো একটা কাজও আছে। কি কাজ? তোমার বাবার পরে এই দেশের প্রধানমন্ত্রী হবে আকাশ। কথাটা শুনে আবির অনেক বেশি অবাক হয়। আবির তো বুঝতেই পারছে না কি হচ্ছে এখানে। আঙ্কেল, আপনি কি বলতেছেন তা কি জানেন? আমি কি বলতেছি তা আমি ঠিকই জানি, তবে তুমি হয়তো জানো না। তুমি কি বলতেছো? আমি ঠিকই জানি।
তবে বাবা যে বলে গিয়েছে তার কোনো প্রমাণ কি আছে আপনার কাছে? প্রমাণ তো আছে। তাহলে দেখি কি সেই প্রমাণ। এখানে আপনারা সবাই রাজনীতিবিদ। শাহজাহান চৌধুরী আমাদের মাঝে নেই। ওনার এই মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোক পালন করব। তবে আপনারা কি চান, ওনার কথাই শেষ কথা হোক? তাহলে আমি সবার সামনে সত্যিটা তুলে ধরব। রহিমের এমন কথায় সবাই হ্যাঁ বলে। কেননা শাহজাহান চৌধুরী অনেক ভালো একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার উপর অনেক সৎ একজন ব্যক্তি ছিলেন, সেই জন্য সবাই ওনার কথা মেনে চলতো। এখন সবাই হ্যাঁ বলতে থাকে, যা আবির মানতে চাইছে না। বাবার সাথে এতগুলো বছর ধরে আমি ছিলাম, তাহলে আজকে আমার ছোট ভাইকে ওই চেয়ার দেওয়া হচ্ছে, তা আমি মানি না। আমিও মানি না। যে ছেলে রাজনীতি সম্পর্কে কোনো কিছুই বোঝে না, সে কিভাবে এই দেশ চালাবে? দেখুন ভাবি, আমি জানি সবটা, কিন্তু ভাইয়ের শেষ ইচ্ছে তো পূরণ করতে হবে আমাদের। তাই বলে উনি আবিরকে ছেড়ে আকাশকে কেন চাইছে? এই সব প্রশ্নের আমি দিব। সেজন্য সব মিডিয়া লোকেরা আর বাকিরা এই জায়গায় দেখুন, আমি কিছু একটা চালাবো, সেটাই দেখতে থাকেন। রহিমের কথায় সবাই ওর দিকে তাকায়। তারপর উনি ওই দিনে রেকর্ড করা ভিডিও চালু করে, সবাই তা দেখতে থাকে। এখন আপনাদেরও জানাই, ওই সময় হসপিটালে রহিম, আমি যে কথাগুলো বলবো সেগুলো যেন সবাই জানে। কি কথা বলুন স্যার। আমি কিন্তু বেশি দিন বাঁচবো না। আপনি তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাবেন। আমি নিজে বুঝতেছি আমি কেমন। তারপরেও এত টেনশন কেন করছেন? আমি মারা যাওয়ার পরে আমার চেয়ারে তো কাউকে বসতেই হবে। কিন্তু আপনার পরে আবির তো আছে, সবটা দেখাশোনা করবে। ওকে আমি চেয়ারে বসতে দেব না। কেন স্যার? তার কারণ হলো, আপনারা তো জানেন তার কি কারণ। কেননা গল্পের প্রথম থেকে একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন কি ছিল সে কারণ। কেননা লোকজনের সামনে যদি সবটা বলি তাহলে তো পুরো দেশে সবটা জেনে যাবে, সেই জন্য এই কথাটা শুধু রহিমকে বলেছে। এইদিকে আমি আমার ছোট ছেলেকে আমার থেকে দূরে তো রেখেছি, তবে আমি ওর খোঁজ খবর নিতাম সব সময়। শত হোক ও তো আমারই ছেলে। কি বলেন স্যার, আপনি ওর খোঁজ খবরও নিতেন? আমি যে খোঁজ নিতাম তাও জানে না। তাছাড়া আমি কবে যে মারা যাব তাও জানি না। তবে এবারই মনে হয় এটা আমার শেষ যাত্রা। তাহলে আমি বরং আবিরকে সবটা জানাই। ওকে কিছু জানানোর দরকার নেই। যখন আমি পৃথিবীতে থাকবো না তখন সবাইকে তুমি এটা জানিয়ে দিও। আকাশকে আমি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি। কিন্তু আবির, ও তো আপনার ছেলে, ওকে কি এভাবে? ওকে একজন এমপি হয়ে থাকবে। যেমনটা আপনার ইচ্ছে। এই ঘটনা পুরো দেশ জানতে পেরেছে। এদিকে আবির তো রাগে ফেটে যাচ্ছে, শুধু লোকজন দেখে কিছু বলতে পারছে না, সেজন্য রাগে ওখান থেকে চলে যায়, সাথে আবিরের মা। এইদিকে আকাশকে মঞ্চে ডেকে আনা হলো। স্যার, আজকে থেকে আপনি এই রাজ্যের প্রধানমন্ত্রী, আর এই নিন আপনার কাগজ, এখানে সাইন করে দিন। আকাশ কোনো কিছু না ভেবে সাইন করে দেয়। এদিকে এরপর ওর বাবাকে দাফন করা হয়। যদিও দাফনের কাজটা আগে করা ঠিক ছিল, কিন্তু দাফনের পরে সবাই তো থাকবে না, সেজন্য আগেই কাজটা সেরে নেওয়া হয়েছে। এদিকে আকাশ কালো বলে অনেক অনেক রকম কথা বলতে থাকে। তাই আকাশকে কি বললো তার দিকে তুমি তাকিও না, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তোমাকে সব দিক দিয়ে সাহায্য করব আমি। ধন্যবাদ আঙ্কেল। কিন্তু তোমার বড় ভাই আর মা তোমার ক্ষতি করতে পারে, সেজন্য তুমি সাবধানে থাকো একটু। উনারা তো আমার আপন মা ভাই, তাহলে যে মা তোমাকে বের করে দিয়েছে কালো বলে, সে মাকে নিয়ে এত চিন্তা করো না। তাছাড়া তুমি তোমার মুখের এই কালো ত্বকটা দূর কেন করনি? কালো বলে যারা আমাকে দূরে সরিয়ে দিল, সে ভেবেই আর আগের মতো হওয়ার চেষ্টা করিনি আর। চিন্তা করো না, আমি বেস্ট স্কিন ডক্টর দেখাবো, তোমার এই কালো মুখ আর থাকবে না, তুমি সে আগের মতোই সুন্দর হয়ে উঠবে, যেমনটা ছোটবেলায় ছিলে। সত্যি বলছেন আঙ্কেল? সত্যি কি জানি না, তবে আমি চেষ্টার কোনো কমতি রাখবো না। যেহেতু কেমিক্যালের জন্য এমনটা হয়েছে, সেহেতু এটা ঠিক করার কেমিক্যালও থাকবে। এখন চলো বাসায় গিয়ে তুমি রেস্ট নাও, 3 দিন পরেই তোমাকে চেয়ারে বসতে হবে। এর ভিতরে তোমার নামে সব কাগজপত্র রেডি করে ফেলবো। জি আঙ্কেল, আসুন তাহলে একসাথে যাই। অন্যদিকে আবির আর ওর মা বসে আছে। আবিরকে দেখে মনেই হচ্ছে না আবির দুঃখে আছে, কিন্তু এখন তো ওর শরীরে রাগে ভরা। মা, বাবা এটা কি করলো বলো তো? আমিও তো তাই ভাবছি, ও কিভাবে এই কাজটা করতে পারলো?
মা, আকাশ আমার ছোট ভাই হলেও আমি কিন্তু ওকে ছাড়বো না। তাই বলে তুই নিজের ভাইয়ের ক্ষতি করবি? যে ভাই আমার স্বপ্ন নষ্ট করে দিয়েছে সেই ভাইকে আমি কিভাবে ছেড়ে দিব? ও তো কোনো দোষ করেনি, তোর বাবাই তো করলো সবটা, কিন্তু তোকে না বানিয়ে ওকে কেন বানালো সেটাই তো আমি বুঝতেছি না। আমি নিজেও জানি না। কিন্তু আমি জানি। কি জন্য? তোমার মায়ের সামনে তা বলা যাবে না। আমার সামনে বললে সমস্যা কি? সেটাই তো মায়ের সামনেই বলুন। কি সমস্যা ছিল আমার মধ্যে? তোমার মধ্যে অনেকগুলো সমস্যা ছিল। তুমি লোকজনের সাথে খারাপ ব্যবহার করো, তার উপর তুমি নেশাও করো। এর বাইরে যেটা হলো, থাক, আর বলতে হবে না, বুঝে গেছি আমি। তবে আমিও এর শেষ দেখে নিব, কথাটা মনে রাখবেন। এদিকে 3 দিনের দিন আকাশ ওর বাবার চেয়ারে এসে বসে। তখন অনেক রাজনৈতিক লোক এসে আকাশের সাথে দেখা করে, সবার সাথে পরিচিত হতে থাকে, সবার সাথে পরিচয় হয়ে নেয়। তবে আকাশ কালো বলে অনেকে অনেক রকম কথাও বলতে থাকে। এবার ওর চেয়ারে বসে সেই ছোট্টবেলার দিনগুলো ভাবতে থাকে। তাহলে সে ফাঁকে চলুন আকাশের ছোট্টবেলায় আমরা ফিরে যাই 15 বছর আগে। তাহলে আপনারা ওর অতীত জানতে পারবেন 15 বছর পূর্বে। মা, আমি স্কুলে যাচ্ছি। তোর সাথে আবিরও যাবে। ও তো গাড়িতে করে যাবে, আমি তো হেঁটে যাব। এতগুলো গাড়ি তুই হেঁটে কেন যাবি? তাছাড়া তোর বাবা এই দেশের প্রধানমন্ত্রী, আর তার ছেলে হয়ে তুই হেঁটে যাবি স্কুলে? আব্বু, জীবনে বড় কিছু হতে হলে প্রথম থেকেই কষ্ট করতে হয়। বাহ, এই বয়সে এতগুলো বুঝে গিয়েছিস। এইগুলো স্কুলে পড়িয়েছে। আচ্ছা, আমি গেলাম। এই বলে হেঁটে চলে আসে স্কুলে। তখন আকাশের বয়স 11 কি 12 বছর বয়স। তখন ক্লাস 6-এ পড়তো। ওই সময় ক্লাসে এসে বসে। তবে কেউ আকাশের পরিচয় জানতো না। ওই সময় একটা মেয়ে এসে আকাশের পাশে বসে। তুমি কি আমার থেকে বয়সে বড় হও? তাছাড়া তোমাকে তো আগে কখনো দেখিনি এই স্কুলে। তুমি মনে হয় ভুল করে এই ক্লাসে চলে এসেছো। এটা কি 4র্থ শ্রেণীর ক্লাসরুম? এটা 6ষ্ঠ শ্রেণীর ক্লাসরুম, যা তোমার থেকে 2 বছর উপরে। হায় আল্লাহ, আমি তো ভুল করে চলে এসেছি তাহলে। এখন তাহলে যাও তোমার ক্লাসে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। নাম কি তোমার? আমার নাম পারভেজ হোসেন আকাশ। আর তোমার নাম কি? আমি ইরা চৌধুরী। আচ্ছা, আমাকে আমার ক্লাসে দিয়ে আসতে পারবে? ঠিক আছে, তাহলে চলো। এরপর ইরাকে ওর ক্লাসে দিয়ে আকাশ আবারও চলে আসে ওর ক্লাসে। এসে ক্লাস করতে থাকে। এখন হয়তো ভাবছেন ছোটবেলায় কেন নিয়ে এসেছি। এর কারণ হলো তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে কি হয়েছে। তবে চিন্তা করবেন না, ওদের ছোটবেলার কাহিনী তাড়াতাড়ি শেষ করে দেব। এদিকে ক্লাসে টিফিনের সময় হয়ে যায়। যে যার মতো টিফিন খেতে থাকে। তখন ইরা আকাশকে দেখে আর ওর কাছে আসে। আমার এই টিফিনটা একটু খুলে দাও। কি ব্যাপার, তুমি এখানে কেন? আমি এসেছি একটা কারণে। কি কারণ? আম্মু অনেক শক্ত করে আটকে দিয়েছে, সেই জন্য খুলতে পারছি না। আচ্ছা, তাও আমি খুলে দিচ্ছি। আকাশ ওর টিফিন খুলে দেয়। তারপর ওরা দুজন খেতে থাকে। এভাবে 1 মাস কেটে যায়। ওদের মধ্যে ভালো বন্ধুত্ব হতে থাকে। তবে ইরা আর আকাশ এখনো বাস্তবতা সম্পর্কে তেমন কিছুই জানে না। সেই জন্য ওরা নিজেরা কি করতেছে তা ওরা নিজেরাও জানে না। এভাবে প্রায় 5 মাস কেটে যায়। ওদের মধ্যে আরও ভালো সম্পর্ক হতে থাকে। তবে আবির ভিন্ন স্কুলে পড়ে, সেজন্য ও এই ব্যাপারে কিছুই জানে না। তাছাড়া আকাশের মুখটা কিভাবে কালো হলো তা তো আপনারা জানেন। সেই জন্য এরপর থেকে কি হলো তা আপনাদের বলি। আকাশের মুখে ওই কেমিক্যাল পড়ার 7 দিন পরে আকাশ স্কুলে আসে। তখন ইরা আকাশকে দেখতে পেয়ে ওর কাছে আসে। কি হয়েছে তোমার মুখে? এরপর আকাশ ইরাকে সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা কি বলবে নিজেও জানে না, কেননা ইরার বয়স তখন 9 কি 10 বছর হবে। তোমার বাবা মাকে বলে ডক্টর দেখাও। ডক্টর বলেছে এই কালো দাগ আরও বাড়বে, আমি পুরো কালো হয়ে যাব। তখন তো তুমি আমার সাথে কথা বলবে না। তুমি কালো হলো, আমি তোমার সাথে কথা বলবো। সত্যি বলছো? সত্যি বলছি। এভাবে দিন যত যেতে থাকে আকাশ ততই কালো হতে থাকে। সেই জন্য মা, ও মা, কি হয়েছে বল। আকাশকে হয় ঠিক করো, নয়তো ওকে এই বাসা থেকে বের করে দাও। এ কেমন কথা? নয়তো আমি এই বাসায় থাকবো না। ওকে তো ভাই হিসেবে আমি কখনো পরিচয় দিব না। ওগো শুনছো, এদিকে আসো তো। কি হয়েছে, ডাকছো কেন? তোমার বড় ছেলে কি বলে তা তো শোনো। কি হয়েছে বলো। আবির তখনকার কথাই বলতে থাকে। সবটা শোনার পরে
তোমার কি মত তা বলো আমাকে। আমিও চাই ওকে তুমি বাসা থেকে বের করে দাও। ওর জন্য তো কারোর সামনে মুখও দেখাতে পারি না। তাই বলে সামান্য একটা কারণে ওকে বাসা থেকে বের করে দেব? দিতে হবে। ওর তো কোনো ভবিষ্যৎ নেই। ওর স্কুলের ম্যাম আর ছেলেমেয়েরা ওকে দেখতে পারে না। ওর জন্য আমি চাই না আবিরের কোনো ক্ষতি হোক। এইদিকে আকাশ সব কথা শুনতে পায়। তারপরের দিন স্কুলে যাওয়ার আগে একটা কাগজ লিখে চলে আসে। তারপর ইরার সাথে কথা বলে স্কুলে এসে। ইরা, আজকের পর আমাদের দেখা হবে না। কেন, তুমি কি কোথাও যাচ্ছ? আমি এখান থেকে অনেক দূরে সরে যাব, যেখানে আমাকে কেউ পাবে না। তুমি চলে গেলে আমি কার সাথে খেলবো? তুমি আরও অনেককে পাবে। আমার পরিবার আমার এই কালো মুখের জন্য আমাকে সহ্য করতে পারবে না। সেজন্য আমি চলে যাব অনেক দূরে। আর ভালো দেখো, যদি কখনো আমি এখানে ফিরি তাহলে তোমার খোঁজ নিয়ে দেখার চেষ্টা করব। পারলে আমাকে ভুলে যাও। এই বলে ওই দিন স্কুল থেকে কোথায় যে হারিয়ে গেল তা কেউ আর জানে না। ইরা তো আকাশের জন্য কান্না করতে থাকে। এইদিকে আকাশের বাবা মা চিঠি পড়ে আকাশকে অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তাও পায়নি কোথাও। তবে এই 15 বছর আকাশ পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, তাও নিজের দেশে কখনো ফিরে আসেনি। তবে কিভাবে ওর 15টা বছর কাটলো তার জানতে হবে না, কেননা এটা অনেকে বোরিং ফিল করবে। সেই জন্য বোরিং না রেখে বর্তমানে চলুন ফিরে আসি। কেননা অতীত তো জেনেছেন কিভাবে কি হলো, কালো হয়ে যাওয়াতে কিভাবে ওর থেকে ওর বাবা মা ভাই আর স্কুলের বন্ধুরা দূরে সরে গেল। তবে বর্তমানে যদি ওর অতীত সম্পর্কে কিছু জানানোর দরকার হয় তাহলে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিব। বর্তমানেও নিজের চেয়ারে চড়ে উঠে দাঁড়ায়। এইদিকে রহিম আকাশের কাছে আসে। আসবো কি? আঙ্কেল, আপনার অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। তারপরেও তুমি একজন প্রধানমন্ত্রী, তোমার এইটুকু সম্মান তো করতেই হবে। আচ্ছা আঙ্কেল, তো বলুন এখন কিভাবে কি করা যায়? চিন্তা করো না, সবটা আমি তোমাকে বুঝিয়ে দিব। তবে আগে তোমার ট্রিটমেন্ট করাতে হবে। অনেক অনেক রকম কথা বলতেছো, শুধু তুমি প্রধানমন্ত্রী বলে কেউ সাহস পাচ্ছে না। তা কাউকে পেয়েছেন কি? পেয়েছি। কাল তোমাকে নিয়ে যাব, তবে তোমার পরিচয় বলা যাবে না। ঠিক আছে আঙ্কেল। ওই দিন অফিসে কাজ শেষ করে চলে আসে বাসায়। এসে দেখে ওর মা বসে আছে। তোকে আসতে কে বলেছে এখানে? আমি আশাতে কি খুশি হওনি? যদি খুশি হতাম তাহলে তো তোকে নিজেই বলতাম। কিন্তু আমি তো তোমার নিজের ছেলে। ছোটোবেলায় তো তুমি নিজেই বলতে আমি দেখতে বাইরের চেয়ে অনেক সুন্দর। তাহলে তুমি আমাকে এখন কেন এত অবহেলা করতেছো বলো তো? ওটা তো ছোটবেলায়, বর্তমানে তোর নিজের দিকে তুই নিজেই তো তাকাতে পারছিস না। এটা তো আমি ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করিস আর না করিস, কালো তো হয়েছে মুখটা। তা তো হয়েছে। আচ্ছা আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে অনেক। নিজের খাবার নিজে বেড়ে খা। এই কথাটা শুনে আকাশের খারাপ লাগে কিছুটা, কেননা এতগুলো বছর পরে উনি কোনো চেঞ্জ হয়নি এই ভেবে। কিছুক্ষণ পরে ও ভালো কথা, নায়িকার তো খোঁজ নেই, তাহলে একবার নায়িকার কাছ থেকে ঘুরে আসে চলুন। এদিকে নায়িকা। আম্মু, আম্মু কোথায় তুমি? কি হয়েছে বল। আমাকে তো হসপিটালে যেতে হবে। তা আমি কি তোকে কোলে করে নিয়ে যাব নাকি? উফ আম্মু, তুমি তো মায়ের চেয়ে বয়ফ্রেন্ডের মতো আচরণ করছো। তোর জন্য এটাই ঠিক আছে। আচ্ছা আমাকে খাবার দাও, আমি বের হব। আমার জন্য রিয়া অপেক্ষা করতেছে। তুই আগে রেডি তো হবি। ঠিক আছে। কিছুক্ষণ পরে রেডি হয়ে নিচে নামে, তারপর খাবার খেয়ে চলে আসে হসপিটাল থেকে। এরা হসপিটালে কেন তা আপনারা জানতে পারবেন আরো পরে। হসপিটালে এসেই। আজ কেউ তোর লেট? কি করব যদি ঘুম না ভাঙে? তোর যদি এতই ভারী ঘুম হয়, তোকে যে বিয়ে করবে তাকে তো না খেয়ে থাকতে হবে। আমি যে বিয়ে করছি না তা কি তুই ভুলে গেছিস? সামান্য একটা ছেলের জন্য তুই 15 বছর অপেক্ষা করেছিস, আর কত বছর অপেক্ষা করবি? যতদিন ওকে না পাই ততদিন। ও তো এখানে নেই, তাহলে কিভাবে খুঁজে পাবি? আমি কেন খুঁজবো? তাহলে তোকে কে খুঁজবে? ও নিজে আমাকে খুঁজে নেবে। জানি না তোর মাথায় কি চলছে, ও কিভাবেই তোকে খুঁজবে সেটাও বুঝতে পারছি না। তোকে এত কিছু জানতে হবে না, চল কাজে যাই। চল তাহলে। এদিকে এরা নিজেদের কাজে যায়। তখন আকাশের ও ইরার কথা মনে পড়ে, সেজন্য রহিম আঙ্কেলের কাছে আসে। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা?
আমি যে স্কুলে পড়তাম একবার স্কুলে যেতে হবে। ওখানে কেন? আছে কিছু কারণ। ঠিক আছে, তাহলে কাল যাব। তবে যাব শুধু আমরা দুজনে, বডিগার্ড বা কাউকে নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু তোমার সিকিউরিটি না রেখে যাওয়া তো রিস্ক হবে। কোনো কিছুই হবে না। এই বলে পরের দিন ওই স্কুলে আসে, এসে ওখানকার হেড স্যারের সাথে কথা বলতে থাকে। উনি আকাশের কথা মতো ওই বছরের রেজিস্টার্ড খাতা নিয়ে আসে। ওখানে আকাশ ছোটবেলার ইরার নাম খুঁজতে থাকে। কয়েক মিনিট দেখার পরে ইরার ঠিকানা খুঁজে পায়। ও কি এখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছে নাকি সামনে আরও পড়েছে? এখানে দশম শ্রেণী পর্যন্ত পড়েছে। ও রেজিস্টার নিয়ে আনার ব্যবস্থা করুন। অনেকক্ষণ পরে রেজিস্টার নিয়ে আসে। তারপর ওখান থেকে ইরার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করে, সাথে ইরার বর্তমান ছবিও। কিন্তু ও যে চেহারা পরিবর্তন হবে তা জানে, সেজন্য কলেজ লাইফে ওর দেখতে কেমন হয়েছে তা খুঁজবে এখন। সেজন্য রহিমকে নিয়ে অফিসে আসে। আচ্ছা শোনো, এর রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার দিয়ে এর বর্তমান কোনো কিছু কি জানা সম্ভব? আমাকে একদিন সময় দিন, আমি ওই মেয়ের পুরো ঠিকানা থেকে শুরু করে সব আপনাকে দিব। ঠিক আছে, তবে তাড়াতাড়ি করবে। জি স্যার, তবে একটা কথা বলার ছিল। কি কথা বলেন? হঠাৎ 15 বছর পরে ওর খোঁজ করছেন, ব্যাপারটা কি? আকাশ ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আমি তাহলে খোঁজ খবর নিয়েই ফিরবো। ঠিক আছে। কিছুক্ষণ পরে কিছু রাজনৈতিক লোক আসে ওর কাছে, এসে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। স্যার, আপনাকে একবার আমাদের পার্টিতে আসতে হবে। ওখানে আসাটা কি বেশি জরুরি? আসলে ওখানে আমার কাজটা কি হবে সেটা যদি বলতেন। শুধু আপনি আসবেন, চেয়ারে বসে থাকবেন, এরপর আমরা বাকিটা করব। তারপর আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আমাদের কথাগুলো কেমন লেগেছে এইগুলো নিয়ে। আচ্ছা, আমি চলে আসবো। এদিকে তখনই ওখানে আবির চলে আসে। এসেই জাফরকে ওর আসার কোনো দরকার নেই, আমি আসব। তাহলে তো ভালোই হয় আমার জন্য। কিন্তু ওনার জায়গায় আপনাকে নিলে কেমন দেখাবে? ওই এতগুলো বছর তো আমি বাবার সাথে এসেছে, তাহলে আজকে সমস্যা কি? আপনিতে ছিলেন তা আমরা সবাই জানি, কিন্তু ওনাকে ছাড়া আপনার তো কোনো মূল্যই থাকবে না। ওই তুই কি বললি? আমার কোনো মূল্য নেই তোর কাছে? এই বলে জাফরের কলার ধরে। এতে জাফর অনেক রাজনৈতিক লোকের সামনে অপমানিত হয়। আকাশ অনেকবার বলার পরও কোনোভাবেই আবির ছাড় দিচ্ছে না। পরে আকাশ এসে আবিরের হাতটা সরিয়ে নেয়। ভাইয়া, এসব কি হচ্ছে? উনি আমাদের বাবার বয়সী, ওনার সাথে এভাবে খারাপ ব্যবহার কেন করছো? এখন তোর থেকে আমাকে ব্যবহার শিখতে হবে? আমি ওইভাবে বলতে চাইনি। ভুলে যাস না আমি তোর বড় ভাই। ওটা মনে রেখেছি বলেই তোমাকে মুখে বলেছি। সে যা গিয়ে কি কাজে এসেছিস তা বল। তুই এই চেয়ার থেকে সরে গিয়ে আমাকে এই চেয়ারে বসতে দে। বাবা যখন এই চেয়ারে আমাকে বসিয়েছে তখন কিছু একটা ভেবে তো বসিয়েছে আমাকে, সেজন্য আমি ছেড়ে দিচ্ছি না চেয়ার। এইদিকে আবির অনেক রেগে চলে যায় ওখান থেকে। অন্যদিকে আকাশ বসে পড়ে আর জাফর ইকবালকে বলে দেয় ও আসবে। এদিকে রাতে আকাশ বাড়ি ফেরেনি। কোথায় এসেছে তার ওর বডিগার্ড ছাড়া আর কেউই জানে না। পরের দিন সকালবেলায় রহিম আকাশের কাছে আসে। এই নিন পুরো ডিটেলস, এখানে বর্তমান ঠিকানা নেই, এর বাইরে ছবি আর বাকিটা দেওয়া আছে। আকাশ ছবি হাতে দিয়ে ভালো করে দেখতে থাকে, কেননা এরা এখন আগের তুলনায় অনেক কিউট হয়ে গেছে, যা আকাশ দেখেই প্রেমে পড়ে যায়। এইদিকে তা আমার ট্রিটমেন্টের ব্যবস্থা কি হলো? হয়েছে, তবে একটা সমস্যা। কি সমস্যা? যে আপনার ট্রিটমেন্ট করবে সে একটা মেয়ে, এতটুকু শুনেছে। সেজন্য আপনি যদি রাজি থাকেন তাহলে আমি হ্যাঁ বলে জানিয়ে দিব। আচ্ছা, সমস্যা নেই, জানিয়ে দাও। তা এই ছবির মেয়েটিকে খোঁজার ব্যবস্থা করো। কিন্তু এতে তো সবাই সবটা জেনে যাবে। আচ্ছা, আমি তাহলে ভেবে দেখতেছি অন্য কি করা যায়। আপনি আপাতত ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। ঠিক আছে। এদিকে রাতে ইরা বাসায় ফিরে, তখন ওর বাবা মা ওর কাছে আসে। ইরা, তোর কি বিয়ে করা লাগবে না বল? তোমাদের কত করে বলেছি, সময় হলে আমি বলবো তোমাদের। সে সময় কখন হবে? একটা ছেলে তোকে বললো আর তুই সে কথার জন্য এখনো বসে আছিস? বসে থাকবো। তুই তো এই ছেলের নাম ছাড়া আর কিছুই জানিস না। শুধু ওর একটা ছবি আছে তোর কাছে, তাও 15 বছর আগের। ওকে কখনো দেখলেও তো চিনতে পারবি না। তা তো পারবো না, আমি তো অনেক চেষ্টা করেছি।
ওর বাসায় ঠিকানা নেওয়ার জন্য, কিন্তু স্কুলে ওর কোনো ঠিকানা দেওয়া ছিল না, শুধু ওর নাম আর বাবা মার নাম ছিল, এর বাইরে কোনো ঠিকানাই ছিল না। তাহলে ওই ছেলের জন্য কেন আক্ষেপ করবি? জানি না, তবে আর একটা বছর অপেক্ষা করব, এরপর তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটাই করব। সত্যি বলছিস তো? সত্যি বলছি। এদিকে পরের দিন আকাশ আর রহিম এসেছে হসপিটালে ডক্টর দেখাতে। তখন ওখানে আসে ডক্টর, আমাদের নতুন। আর বলতে হবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার থেকে বয়সে বড়, সেজন্য তুমি করি বলবেন। আচ্ছা চলুন, আপনাকে এখানকার সবচেয়ে বড় স্কিন ডক্টর দেখাবো। আমার বিশ্বাস উনি আপনার এই ট্রিটমেন্টটা অবশ্যই করতে পারবে। খরচ নিয়ে আপনাদের ভাবতে হবে না। কি বলেন স্যার? আপনাকে কোনো খরচই দিতে হবে না, উল্টো আপনার যা লাগবে সব কিছুই আমরা দিব। আসুন তাহলে আমার সাথে। কিন্তু আমার পরিচয় যেন না জানে। ডক্টর একটা রুমের সামনে আসে, তারপর ওনারা তিনজনই রুমে প্রবেশ করে। আকাশ তো ডক্টরকে দেখে অবাক হয়, কেননা ডক্টর হচ্ছে ইরা। হ্যাঁ, আপনারা সত্যি শুনছেন, ইরাই হচ্ছে ডক্টর। কেননা আকাশ তো ইরার ছবি দেখেছে, কিন্তু ওর ঠিকানা যেটা ছিল ওই ঠিকানায় এখন আর ওরা থাকে না, সেই জন্য এতদিন খুঁজে পায়নি। ইরা ওই ডক্টরকে দেখে, স্যার আপনি এখানে কেন এসেছেন? আমাকে বললেই তো আমি চলে আসতাম। আমি যাদের নিয়ে এসেছি উনি আমাদের একজন ভিআইপি লোক, ওনার ট্রিটমেন্টে কোনো কমতি যেন না হয়। স্যার ওনার পরিচয়? ওনার পরিচয় তোমাকে এখন জানতে হবে না, তুমি শুধু ওনার ট্রিটমেন্ট সুন্দরভাবে করে দাও। ঠিক আছে স্যার, আপনি আসুন, আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি। স্যার তাহলে আপনি থাকুন, কোনো সমস্যা বা কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন। স্যার আমিও তাহলে বাইরে যাচ্ছি। ঠিক আছে। এদিকে ওনারা বের হয়ে যাওয়ার পর আকাশ একটা বেডে শুয়ে পড়ে। ইরা কিছু মেশিন দিয়ে টেস্ট করতে থাকে, তবে ইরা একটা জিনিস খুঁজে পায় একটু পরে। আচ্ছা, এই কালো হলেন কিভাবে? আপনার মুখ ছাড়া বাকি সবই তো ফর্সা আছে, তাহলে শুধু মুখ এত কালো কেন? রোগে তো এরকমটা হওয়ার কথা না, কোনো কেমিক্যাল কি পড়েছিল? যখন ছোট ছিলাম তখন হয়েছিল একবার, তাও 15 বছর আগের কথা। তখন কোনো ট্রিটমেন্ট করাওনি? আসলে তখন কিছু সমস্যা ছিল বলে এখন এই চেহারা ঠিক করা দরকার। আচ্ছা চিন্তা করবেন না, আমি 6 মাসে আপনার চেহারা আমি আপনার বডির সাথে মিল করে ঠিক করে দেব ইনশাল্লাহ। কিন্তু এর জন্য আমাকে কি করতে হবে? প্রতি 15 দিন পর পর আপনাকে এখানে আসতে হবে ট্রিটমেন্টের জন্য, আর আমি কিছু ক্রিম দিব, সেগুলো রেগুলার মুখে মেখে নেবেন। ঠিক আছে, তাই হবে। তবে একটা কথা বলার ছিল। জি বলুন। আপনি কি আগে আমার পরিচিত ছিলেন? হঠাৎ এই কথা? আপনি আমার সামনে যতক্ষণ আসেন আমার হার্টবিট কেন জানি অনেক ফাস্ট হয়ে গেল। কিরকম ফাস্ট? বুঝতেছি না। আচ্ছা আপনি যান তাহলে, আবার ঠিক 15 দিনের মধ্যে আসবেন। ঠিক আছে, যাচ্ছি। এদিকে আকাশ তো চলে আসে একটা মুচকি হাসি দিয়ে, বের হয়ে রহিম আঙ্কালকে নিয়ে চলে আসে ওখান থেকে। এত খুশি কেন? আঙ্কেল, 15 বছর পরে আমি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছি, কথা বলেছি, ওর স্পর্শ পেয়েছি। এর চেয়ে বড় খুশির কি হতে পারে আমার জন্য? তার নাম্বার বা ঠিকানা কি নিয়েছেন? এখন এগুলো জিজ্ঞেস করার দরকার নেই, এগুলো তুমি খোঁজ নিয়ে আমাকে জানাবে। ওর নাম্বার, ঠিকানা আর বাবা মার নাম। ঠিক আছে, কিন্তু আপনি যখন আগের মতো ফর্সা হয়ে যাবেন তখন কি ইরাকে সত্যিটা বলবেন? যদিও এর আগেই বুঝে যায় তাহলে আমি আর কিছু বলবো না, যদি না বুঝে তাহলে না হয় বলে দিব। ঠিক আছে, যা ভালো মনে করো। তাহলে খোঁজ নেওয়া শুরু করে দেন। ঠিক আছে। 5 দিন পরে রহিম এসে আকাশকে ইরার ব্যাপারে সবটা জানাতে থাকে। আকাশ সবটা জেনে খুশি হয়, কেননা ইরার কোনো জামাই তো দূরের কথা, কোনো বয়ফ্রেন্ডও নেই সেই জন্য। এদিকে পরের কথাটা শোনার পরে আকাশ একটু আপসেট হয়। কি হয়েছে, কোনো সমস্যা? বুঝতে তো পারছেন কি সমস্যা, আমার বিরোধী দলের একজন নেতার মেয়ে, তাহলে বুঝতেই তো পারছেন কি করতে হবে এখন। একটু তো সমস্যা হবেই, তবে আমার মনে হয় উনি রাজিও হয়ে যাবে, কেননা এতে ওনারই লাভ হবে। সেটা জানি আমি। আচ্ছা আগে আমি ঠিক হই, তারপর সবটা বলবো। ঠিক আছে। পরের দিন আবির আসে আকাশের কাছে, এসেই একটা ফাইল ওর দিকে বাড়িয়ে দেয়। এটা কিসের ফাইল? একটা প্রজেক্টের ফাইল। কিন্তু এটা দিয়ে আমি কি করব?
এইখানে তোর সাইন লাগবে। কি লেখা আছে এই ফাইলে? একটা হসপিটাল বানাবো, সেই জন্য তোর সাইন লাগবে। তা হসপিটালের বাকি ডিটেলস কোথায়? ডিজাইনার বাকি কোনো কিছু নেই তো দেখতেছি। ওইগুলো আমি পরে লিখে নেব, তুই সাইন করে দে। ডিটেলস না জেনে তো আমি সাইন করব না। ওই তুই সাইন কি করবি, নাকি আমি উল্টো পথে যাব? উল্টো পথে বলতে? সেটা তুই কিন্তু ভালো করেই জানিস কি পথ হতে পারে। যেমন কীরকম? তোকে ছোটবেলায় একবার বের করেছি, তুই কি চাস নতুন করে আবার তোকে বের করি এখান থেকে? যা ইচ্ছে করো, এই বাসায় না থাকলে অন্য বাসায় থাকবো। তবে একটা কথা মনে রাখিস, তোর কোনো অন্যায় আবদার আমি কোনোভাবেই মানব না। সেজন্য তোর যা ইচ্ছা হয় কর, আমার কোনো সমস্যা নেই। তবে তুই এটা বলে যাস আমি চাইলে তোর কী অবস্থা করতে পারি। তুই কি আমাকে ধমক দিচ্ছিস? ধরনের তেমন কিছুই। তুই কি জানিস এর পরিণাম কি হতে পারে? যা কিছু হবে ওটা আমি নিজেই সামাল দেব, তা নিয়ে তোকে কোনো টেনশন করতে হবে না। দেখা যাক তাহলে। এখন তো বুঝতেই পারছেন আবিরের সাথে শুরু হলো ঝামেলা। সেজন্য এরপর কি হয় তা না হয় পরে আস্তে আস্তে জানতে পারবেন। 2 দিন পরে রহিম এসে আকাশের কাছে সবকিছু দিয়ে যায়, কেননা এতে ইরার ব্যাপারে সব তথ্য দেওয়া আছে। 7 দিন যেতেই আকাশ ইরার কাছে আসে। ম্যাডাম আসবো কি? জি আসুন, শুয়ে পড়ুন এখানে, আমি ট্রিটমেন্ট শুরু করছি। আচ্ছা, পরবর্তী কোনো সমস্যা হবে না? সমস্যা হলে আমি তো আছি, তাছাড়া এখন শুয়ে পড়ো। এদিকে আকাশ শুয়ে পড়ে, ইরা ট্রিটমেন্ট করতে থাকে। তবে এর মাঝে মাঝে ইরা এমন এমন কথা বলে যা আকাশের শুনতেও ভালো লাগে, কিন্তু আকাশ এটা বুঝতে পারছে না ইরা কি সবার সাথে এরকম কথা বলে নাকি শুধু আকাশের সাথেই বলে, তা বুঝতে পারছে না। 1 ঘন্টা পরে এবার উঠে পড়ো, আর এই ক্রিম প্রতিদিন 2 থেকে 3 বার করে দিবে, আবার 7 দিন পরে আসবে। ঠিক আছে, তাই হবে। ওখান থেকে বের হয়ে আসে। পরের দিন একটা কাজে রফিক চৌধুরী আসে আকাশের কাছে, যদিও প্রথমে আকাশ চিনতে পারেনি। স্যার আসবো কি? জি আসুন, আর বসুন এখানে। কি সমস্যা বলুন। ধন্যবাদ স্যার। আসলে আমি এসেছি একটা কাজের ব্যাপারে। কীরকম কাজ বলুন? কাজ বলতে আমি একটা হসপিটাল করব। ওই হসপিটাল করার জন্য একটা সাইন লাগবে। কিন্তু আপনি তো... ঠিকই ধরেছেন, কিন্তু বিরোধী দল বলে কি আমার কোনো স্বাধীনতা নেই। ব্যাপারটা তা কিন্তু না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আপনি এই প্রজেক্ট রেখে যান এখানে, আমি ইঞ্জিনিয়ারকে এই বিষয়ে জানাবো। যদি সব কিছু ঠিক থাকে আমি সাইন করে দেব। তাই কাজটা করতে কতদিন লাগবে? দেখুন, আমি তো ইঞ্জিনিয়ারের কাছে পাঠাবো, সে দেখে জানাতে 3-4 দিন তো লাগবে। সব কিছু মিলিয়ে 7 দিন লেগে যাবে। আচ্ছা, আমি 7 দিন পরেই আসবো। জি আসুন তাহলে। রফিক চৌধুরী যাওয়ার পরে ওখানে জাফর ইকবাল চলে আসে। সে আবার রফিক চৌধুরীকে দেখতে পায়, সেজন্য রুমে আসে। সরি, উনি এখানে কেন? এসেছে একটা কাজে। তা এবার বলুন আপনার কি কাজ? আমাদের পার্টির মধ্যে কিছু ঝামেলা হয়েছে, যদি আপনি এসে একটু সমাধান করে দিতেন। কিন্তু আমার কথা কি ওরা কেউ মানবে? কি যে বলেন স্যার, আপনার কথাই তো পুরো দেশটাই শুনবে, সেখানে এরা তো শুনবে। কিন্তু ঝামেলা কি নিয়ে? এই তো লোক ভাগাভাগি নিয়ে। ডিটেলস বলুন আমাকে। জাফর ডিটেলস বলতে থাকে। সবটা শোনার পরে যা বোঝার বুঝতে পারে। এদিকে জাফর বের হয়ে চলে আসে আবিরের কাছে। কাজ কি হয়েছে? জি স্যার, হয়ে গেছে, কিন্তু ওই দিন কি করবেন? ও যে অযোগ্য এটা আগে প্রমাণ করব, তারপর বাকিটা দেখব। কিন্তু ও যদি কোনোভাবে কাজটা করে ফেলে তো তখন কি করব? ও সেটা পারবে না। যদি পেরেও চায় তাহলে পরবর্তীতে ওকে আমি অন্য লাইনের মাধ্যমে ঠিক করব। সেটা আবার কিরকম স্যার? তা নিয়ে তোমাকে এখন ভাবতে হবে না, তুমি শুধু আমার দেওয়া কথা অনুযায়ী কাজ করতে থাকো। ঠিক আছে স্যার। এদিকে ইরার বাবা বাসায় আসে, তবে ওনার মুখে একটু চিন্তা তো আছেই। সেই চিন্তাগুলো ইরা আর বাকিদের বলে ওনারা শোনার পরে। আচ্ছা বাবা, হসপিটাল করাটা কি বেশি জরুরি? হসপিটাল তো আমি তোর জন্য করব, সেখানে তুই লোকদের সেবা দিবি, দেখতেও তো ভালো লাগবে। কিন্তু কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা বলতে প্রধানমন্ত্রীর কাছে দিয়ে এসেছি,
উনি তো বললো 7 দিন লাগবে, কিন্তু আমি জানি এটার রেজাল্ট উনি 1 মাসেও পারবে না দিতে। কেন পারবো না আব্বু? সবগুলো একই রকম। তাছাড়া আমরা তো বিরোধী দলের লোক, আমাদের কাজ হবে কি না এটাই তো বোঝার অনেক বড় একটা বিষয়। আচ্ছা, তোমাদের একটা কথা বলার ছিল। কি কথা? আব্বু আম্মু, আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ, তুই তাহলে রাজি আছিস? রাজি আছি, তবে আমার পছন্দের ছেলেকে বিয়ে করব। তোর আবার পছন্দ আছে? আগে তো বলিসনি। পছন্দ হয়েছে, 7 থেকে 10 দিন হলো, তবে বিয়ে করব ঠিক 7 মাস পরে। তা ছেলে কি করে? ছেলে কি করে তা আমি জানি না, তবে যখন আমি সবটা জানতে পারবো তখন তোমাদের জানাবো। ঠিক আছে, আমিও দেখি এর ভিতরে হসপিটালের কাজ শুরু করে দিতে পারি কি না। ঠিক আছে, দেখো তাহলে। 2 দিন পরে আকাশ আসে জাফরের এখানে। চারিদিকে অনেক কড়া সিকিউরিটি। ভেতরে আসতে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। সালাম নিয়ে চেয়ারে বসে পড়ে। এরপর এক এক করে সবাই নিজেদের কথাগুলো বলতে থাকে। সবটা শোনার পরে, তাহলে এটাই আপনাদের সমস্যা? জি স্যার, এটাই সমস্যা। আচ্ছা, তাহলে একটা কাজ করো। কি কাজ? তোমাদের মধ্যে যারা এই পার্টিতে থাকতে চাও না তারা অন্য পার্টিতে যেতে পারো। এর জন্য কারো কোনো সমস্যাও হবে না। তবে একটা কথা শুধু মাথায় রাখবে, তোমরা যার পার্টিতেই যাও না কেন, কেউ ওই পার্টিতে এসে কোনো ঝামেলা কিন্তু করতে পারবে না। সেটা না হয় করব না, কিন্তু আরও কিছু সমস্যা আছে। বলে ফেলো। আমরা যদি দল চেঞ্জ করি তাহলে তো আগে যে দলে ছিলাম তারা নতুন করে আমাদের নামে কোনো অপবাদ বা জেলে ঢুকিয়ে দেবে। তেমন কিছু হলে আমি তো আছি। তার চেয়ে বড় কথা হলো, যদি তোমরা কোনো দোষ না করে থাকো অথচ তোমাদের এই কেসই আটকানো হয়েছে, তাহলে আমি তোমাদের কথা দিলাম তোমাদের কোনো ক্ষতি আমি হতে দিব না। ধন্যবাদ স্যার, এইটুকু সাহায্য করলেই হবে। কিন্তু তোমরা দল কেন চেঞ্জ করতেছ? আসলে একটা দলে বেশি বছর থাকলে তাদের বাতিলের খাতায় তারা ফেলে দেয়, এই জন্য। বুঝতে পেরেছি। তা আমি তাহলে এখন আসি। আমার কথাটা মাথায় রাখবে সবাই। যদি কারো কোনো আপত্তি থাকে আমার কথায়, তাহলে সে জানাতে পারো। আমাদের আর কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। এদিকে ওখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে আবির যা ভেবেছিল তার কোনো কিছুই হলো না। এতে তো আবির আরও রেগে যায়। অন্যদিকে আকাশও কম না। কিভাবে কোন ফাঁক দিয়ে বের হতে হবে তা ভালো করেই জানে। রহিমকা আকাশের কথায় অনেক খুশি। সত্যি অনেক ভালো কথাই বলেছেন। আচ্ছা, পরবর্তী তারিখ কখন ডক্টর দেখাতে হবে? 1 দিন পরে। 1 দিন পরে ডক্টর দেখাতে থাকে। ইরা আবার ট্রিটমেন্ট করতে থাকে। এখানে 3 মাস কেটে যায়। ইরা আগের তুলনায় আকাশের কাছাকাছি একটু ঘেঁষাঘেঁষির চেষ্টা করতে থাকে, যা আকাশ ভালোই বুঝতে পেরেছে। কিন্তু আকাশও দূরে থাকে, কেননা আকাশ চায় না ইরাকে এত তাড়াতাড়ি সত্যিগুলো বলে দিতে। এদিকে আকাশের এই পরিবর্তন দেখে, কিরে, কাজের থেকেও পার্লারে বেশি যাওয়া হচ্ছে মনে হচ্ছে। কি করব বলো? কালো বলে যাকে বের করে দিয়েছো তাকে তো ঠিক হতে হবে, তাই না? তাই বলে এতগুলো বছর ধরে কেন চিকিৎসা করালি না? এই বাড়িতে কখনো ফিরবো সেটা তো ভাবিনি, তাই আর চিকিৎসাও করাইনি। সেই জন্য এখন চিকিৎসা করাচ্ছিস, ভালোই তো। কিন্তু সে আগের ফর্সা মুখটা কি হবে? চেষ্টা করে দেখি। তাছাড়া যতটুকু ফর্সা হয়েছি এটাও কম কিসের। তাও ঠিক, দেখ কি হয়। এদিকে আরো 2 মাস কেটে যায়। আকাশের মুখ থেকে পুরোপুরিভাবে কালো দূর হয়নি। এবার শুধু ওর শরীরের ফর্সার সাথে মুখের ফর্সাটা মিল করা বাকি। সেই জন্য এরা ওকে বলে, অবশেষে তোমার মুখটা ঠিক হলো, তবে এখন হবে আসল ট্রিটমেন্ট। তোমার বডির সাথে মুখের ফর্সা একরকম করতে হবে। সেজন্য শেষ একটা টেস্ট করব, এরপর ক্রিম দিব। ক্রিম কি এখানে ইউজ করব নাকি আমার বাসায় আগের মতো? এই ক্রিম এখানে ইউজ করতে হবে। প্রতি 7 দিন পর আলাদা আলাদা ট্রিটমেন্ট। একবার মুখ ঠিক হয়ে গেলে তুমি আর মুখে কিছু লাগাতে পারবে না। আচ্ছা, তাই হবে। তবে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি কি সবার সাথে এরকমভাবে মিশে কথা বলেন নাকি শুধু আমাকে থেকে এরকম করতেছেন? সত্যি কথা বলতে এর উত্তর তোমাকে আমি শেষ ট্রিটমেন্টের সময় বলবো। আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আপনি কি আমাকে কোনোভাবে চেনেন? আমি কি করি, কোথায় থাকি, এইসব? দেখো,
আমি শুধু তোমার নামটা জানি, এর বাহিরে আমি কিছুই জানি না। এ কেমন মেয়ে রে বাবা? দেশের প্রধানমন্ত্রীকে চেন্নাই মেয়ে? ও কি টিভি বা মোবাইলে কি আমাকে কখনো দেখেনি? আমার তো মনে হয় দেখেনি কখনো। যদি দেখতো তাহলে এত সাহস তো পেত না। কি ভাবছো এত? আচ্ছা, এখন তুমি বাসায় যাও, সাবধানে যাবে। ওখান থেকে চলে আসে। এদিকে আরও 21 দিন পার হয়ে যায়। এরপর বাকি একবার ট্রিটমেন্ট করা বাকি আছে। সেই জন্য ওই দিন আকাশও প্রস্তুতি নিয়ে আসে। আপনাদের তো বলাই হয়নি রফিক চৌধুরী যে ইরার বাবা হয়, তা আকাশ জানে। তাছাড়া ইরার বাবা ইরার জন্য হসপিটাল যে বানাবে সেটা জানার পরেই আকাশ সাইন করে দেয়। এতক্ষণে হসপিটালে কাজ শুরু হয়ে গিয়েছে। তবে আপনাদের জানাতে ভুলে গেছি, আসলে ভেবেছিলাম এত ছোটোখাটো বিষয় না জানানোই ভালো। পরে ভাবলাম, দেখলাম নয়তো একবার লোক এসে এটা নিয়েও কথা শোনাতে থাকবে, সেজন্য আগেই সবটা বলে দিলাম। এদিকে হসপিটাল আজকে ইরাকে দেখে আকাশ তো রীতিমতো অবাক হয়। আজকে শাড়ি কেন? তোমাকে দেখানোর জন্য পড়েছি। বলো তো কেমন লাগছে আমাকে? সত্যি বলতে অনেক সুন্দর লাগতেছে। মঞ্চে সারা জীবন এভাবে দেখতেই থাকি। আমিও সেইটাই চাই আকাশ। কিন্তু আমাকে দেখানোর আগে তো অন্য পেশেন্টরাও দেখেছে। জানি না, আমি আজকে কোনো পেশেন্ট দেখিনি, সব কিছু ক্যান্সেল করে রেখেছি আমি। কিন্তু কেন, তাকে জানতে পারি? আগে তোমার ট্রিটমেন্ট শুরু করি, তারপর বলবো। ঠিক আছে। এদিকে আকাশও প্রস্তুত। ইরা ট্রিটমেন্ট শেষ করে হাত ধুয়ে আসে। এদিকে ওয়াশরুম থেকে বের হবে, তখনই দেখে আকাশ হাঁটু গেড়ে বসে আছে, একটা ডায়মন্ডের রিং আর অন্য হাতে ফুলের তোড়া। আই লাভ ইউ ইরা অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথাটা বলে সামনে তাকিয়ে দেখে ইরার হাতেও ফুলের তোড়া আর অন্য হাতে একটা ঘড়ি, যা ইরা ওয়াশরুমে রেখেছিল যেন আকাশ না দেখতে পায় সেজন্য। দুজন দুজনকে এমনভাবে দেখবে তা ওরা নিজেরাও বুঝতে পারেনি। দুজন দুজনাকে দেখে থমকে যায়। তখনই ইরা, আই লাভ ইউ টু আকাশ অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর ইরা আকাশকে ফুল দিয়ে হাতে ঘড়ি পরিয়ে দেয় আর আকাশও ফুল দিয়ে আঙুলে রিং পরিয়ে দেয়। তুমি আমাকে চিনলে কি করে? তুমি কি করে বুঝলে আমি তোমাকে চিনতে পেরেছি? তাছাড়া তুমি তো আকাশকে ভালোবাসতে, তাহলে এতগুলো বছর অপেক্ষা করার পরে না জেনে হ্যাঁ বলে দিলে? তুমি ছাড়া আমাকে ইরাবতী বলে কেউ কখনো ডাকেনি। সেই ছোটবেলা তুমি আমাকে এই নামে ডাকতে, কিন্তু তুমি কি করে আমাকে চিনলে সেটা তো আমি জানি না। তবে তুমি যেদিন প্রথম আমার কাছে এসেছো, আমি তোমাকে সেই দিনই চিনতে পেরেছি। তোমার কানে একটা তিল আর ঠোঁটে তিলটা দেখে আমি চিনতে পেরেছি। তারপর তোমাকে দেখার পরে আমার হার্টবিট এত ফাস্ট হলো, যা প্রিয় মানুষটাকে দেখার পরেই হয়। সেজন্য তোমার এত কাছাকাছি এসে তোমার ট্রিটমেন্ট করাতাম। নয়তো আমি ঠিকমতো কাজের বাহিরে কোনো ছেলের হাত তো দূরের কথা, চোখের দিকেও তাকাইনি। তুমি চিনলে কি করে? বাবার মৃত্যুর পরে আমি এই দেশে আসি, তারপর তোমার খোঁজ নেওয়া শুরু করি। এক এক করে তোমার রোল, রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে তোমার সম্পর্কে সব ডিটেলস আমি বের করি। যখন ভেবেছি তোমার সাথে দেখা করব, পরে ভাবলাম নিজের মুখটা আগেই ঠিক করি, সেজন্য তোমাকে এখানে এসে যে আমি পাবো তা নিজেও ভাবতে পারিনি। কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু খুঁজে নিলে কি করে? তুমি কি জানো আমার পুরো পরিচয়? না তো। আমার বাবা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, সেজন্য আমি চাইলেও তো একদিনই খোঁজ নিয়ে আসতে পারি। তোমার বাবা যে প্রধানমন্ত্রী ছিল এটা তো আমি জানতামই না। জানতে পারোনি? এতে ভালো হয়েছে। কিন্তু একটা কথা, যদি তুমি আমাকে খুঁজে না পেতে তাহলে কি করতে? সারা জীবন কি তুমি বিয়ে না করে পার করে দিতে? তুমি নিজেও তো বিয়ে করোনি, তাছাড়া আমার বিশ্বাস ছিল। তবে শেষমেশ তোমাকে আমি নিজের করে পেয়েছি, এটাই তো অনেক। এখন শুধু তোমাকে নিজের মতো করে কাছে পেলেই আমি খুশি। তাহলে চলো, তোমাকে বাবার কাছে নিয়ে যাই। আচ্ছা চলো। ইরা আকাশকে নিয়ে ওর বাবার কাছে আসে। ইরার বাবা তো আকাশকে দেখে চমকে ওঠে। আরে স্যার, আপনি গরিবের বাসায়? এসেছি একটু কাছে। বাবা, তুমি কি ওকে চিনো? চিনি না মানে? তাছাড়া তুই নাকি তুই করে বলছিস কেন? কেননা ও তোমার মেয়ের জামাই আর আমি ওকে বিয়ে করব। স্যার, আমার মেয়ে না বোঝে আপনাকে। এখানে ওর কোনো দোষ নেই। আসলে আমরা দুজন দুজনকে সে ছোট কাল থেকে পছন্দ করতাম। আসলে স্যার আমি কিছুই বুঝতে পারিনি। আকাশ ওনাকে ছোটকালের কাহিনীগুলো বলে, সাথে এই 6 মাসের কাহিনী। সবটা উনি শোনার পরে, সত্যি স্যার, আপনার মতো লোকের বউ হবে আমার মেয়ে, এ তো সৌভাগ্য আমার মেয়ের জন্য। আব্বু, তুমি আকাশকে এত সম্মান করছো কেন? স্যার, এরা কি জানে না?
না, ইরা এখনও জানে না কিছু। হই, আমি কি জানি না বলো? বলে দেব কি? তাড়াতাড়ি বলো। ইরা, ও হচ্ছে আকাশ। এছাড়াও ও হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। ইরা তো কথাটা শুনেই অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ তো মুচকি মুচকি হাসতে থাকে। ইরা তো দৌড়ে এসে আকাশের বুকে কিল ঘুষি মারতে থাকে। ইরা, কি করছিস? ওর সিকিউরিটি দেখলে তোকে এখনই গুলি করে দিবে। গুলি কেন করবে? একজন প্রধানমন্ত্রীর গায়ে হাত তুললে সিকিউরিটি তো বসে থাকবে না, সরাসরি গুলি করবে। কি বলাবো? যদি তুমি হাত দাও? আমাকেও গুলি করে দিবে, কিন্তু গুলি করার আগে যদি ও বাধা দেওয়ার সময় পায় তাহলে কিছুটা রক্ষা পাবে। তাহলে তো ওর সাথে বাইরে যেতেও সমস্যা হবে। সমস্যা নেই, দুজনে যাব ঘুরতে, তবে আমি ছদ্মবেশে থাকবো। তোমার মা আর ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিবা না? তুমি কি ভুলে গেছো? কি ভুলে যাব? যেখানে ওনারা আমাকে ছোটবেলায় বের করে দিয়েছে, সেখানে তোমাকে কি আর পরিচয় করিয়ে দেবো বলো? তখন তুমি কালো ছিল বলে এরকমটা করেছে, কিন্তু এখন তো তুমি আগের মতো ঠিক হয়ে গেলে, এখন তো কোনো সমস্যা হবে না। আমি তো চাই না সেগুলো। যারা খারাপ সময়ে আমার দিকে থাকায়নি, সেখানে এখন তো প্রশ্নই ওঠে না। তাছাড়া আমি তোমাকে নিয়ে আলাদা একটা বাড়িতে থাকবো। অলরেডি কাজ প্রায় শেষ হয়ে এসেছে, কেননা আমি অনেক লোক লাগিয়েছি। সেজন্য আর 2-3 মাস ঠিক হয়ে যাবে সবটা। তারপর আমি তোমাকে নিয়ে ওই বাসায় চলে যাব। সবই বুঝেছি, কিন্তু তারপরও ওনাদের সাথে একবার পরিচয় করে দিবে তো? সেটা তো দিবই, তবে আরও পরে বড় ভাই আমার দিকে আগের মতো শত্রুর মতো দেখে। কিন্তু এরকম হলে স্যার। আঙ্কেল আমাকে নাম ধরে ডাকবেন। তাছাড়া আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে, সেজন্য আমাকে নাম ধরে ডাকবেন। তবে যখন আমি আমার অফিসে থাকবো তখন স্যার বলতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এতদূর যখন এসেছেন তখন খেয়ে যাবেন। আমি তাহলে সিকিউরিটি বলে দিচ্ছি, ওরা রেস্টুরেন্টে খেয়ে নেবে তাহলে। আচ্ছা, তাহলে বলে আসো। আকাশ রহিম আঙ্কেলকে বলে সিকিউরিটিদের জন্য রেস্টুরেন্টে খেয়ে নেয়। উনি রহিম আঙ্কেলকে নিয়ে ভেতরে আসে। আঙ্কেল, ওনাকে তো চিনেন। এক কথায় রাজনীতিতে উনি আমার একমাত্র লোক, যাকে আমি বিশ্বাস করি। জানি আমি তোমার ভাই, কিন্তু তোমার পেছনে যেভাবে পড়েছে তোমার ক্ষতি তো করে দিবেই। আমি প্রস্তুত আছি, তাছাড়া কিছুই পারবে না। শুধু আপনারা আমার পাশে থাকলেই হবে। কিন্তু আমি তোমার হয়ে কথা বলতে, একে তো আমার পার্টির লোক, তার সাথে তোমার ভাই তো ঝামেলা করবেই। কিন্তু এটার তো একটা সমাধান আসতে হবে। আকাশ, আমি একটা কথা বলবো কি? জি আঙ্কেল, বলেন। রফিক, তুমি রাজনীতি থেকে অবসর নাও। এতে আকাশের জন্য ভালো, তোমার জন্যও ভালো। তাছাড়া আকাশ থাকতে তোমার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, আর প্রশাসনকে বলে দিলে তোমার কোনো ক্ষতি করবে না। কিন্তু আবির যদি ক্ষতি করায় অন্য প্রশাসনের লোককে? আপনি অবসর নিয়ে নেন পুরোপুরিভাবে। আমি আপনার বাড়িতে 5 জন সিকিউরিটি রেখে দেব, যারা 24 ঘন্টা থাকবে এখানে। যদি আপনার উপরে কোনো প্রশাসনের লোক আসে তাহলে ওরা সামলাবে, নয়তো আমি ইরাকে নিয়ে যে বাসায় উঠে যাব সে বাসায় আপনারাও আসুন, তাহলে কিন্তু সব দিক দিয়ে ভালো হবে। কি শুরু করলে তোমরা? এখন কি এগুলো ভাবার সময়? ইরা, রাজনীতির আগে অনেক কিছু ভাবতে হয়, নয়তো পরে পস্তাতে হয়, নয়তো এখানে একটা ভুলের জন্য অনেক বড় মাসুল দিতে হবে। উফ, আমি এইসব বুঝি না। তোমরা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নাও কি করা যায়। সেজন্য আঙ্কেল আপনি 1-2 দিনের ভিতরে বাড়ি থেকে অবসর নিয়ে নিন, এর ভিতরে আমি তো আছি। কিন্তু আমি যদি পার্টি থেকে এখন বের হয়ে যাই, তাহলে তো সবাই যদি জিজ্ঞেস করে কেন বের হয়ে যাচ্ছি, তখন তো সমস্যা অনেক বেশি হবে। কিছু হবে না, বলবেন আপনি কাজ থেকে বিরত থাকতে চেয়েছেন, এর বাইরে কোনো কিছু বলার দরকার নেই। ঠিক আছে, তা তোমার ভাই আর মা ওনাদের নিয়ে আসো, কথা বলে সবটা ঠিক করি। ওনারা তো আমাকে দেখতেও পারে না, সেজন্য ওনাদের ছাড়াই সবটা করতে হবে। ঠিক আছে, তাই হবে। এদিকে আকাশ আর ইরা তো অনেক খুশি হয়ে যায়, কেননা ওদের এতগুলো বছরের সাধনা আজকে সফল হতো। 7 দিন পর আকাশ ফিরে আসে ইরার বাসায়। তুমি এখন এলে যে? আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য এসেছি। তোমার কথা মতো আমি দল থেকে সরে এসেছি। এবার যদি কোনো ঝামেলা হয় তাহলে তুমি সামলে দিও। জি, তাই করব। সেজন্য এখন বিয়ের তারিখ ঠিক করে নেব। বিয়ে হবে 1 মাস পরে। 1 মাস পরে কেন? আচমকা আপনি দল থেকে বের হলেন, আর আমিও আপনার মেয়েকে বিয়ে করতেছি, এটা সবাই কিন্তু একভাবে দেখবে না। সেজন্য এখন বিয়ের তারিখ ঠিক করে নেব। আপনি চাইলে এখনই বিয়ে করে ফেলতে পারি, তাহলে 1 মাস পরে অনুষ্ঠান করতে পারবো।
তাহলে বিয়ে করে নি, পরে যখন আস্তে আস্তে সবই জানতে পারবে তখন না হয় একটা ব্যবস্থা করে নিতে পারবো। আঙ্কেল আপনি তাহলে কাজে ডেকে আনুন। 1 ঘন্টা পরে কাজী আনা হলো। কাজী ওদের বিয়ে পড়িয়ে চলে যায়। বিয়ে হওয়ার পরে কিছুক্ষণ ওই বাড়িতে থেকে যায়। এদিকে সন্ধে হয়ে আসে, ওই পাশে কিছু লোকও আসে। কি ব্যাপার, ওনারা কেন ভিতরে আসলো? এদের আমি আসতে বলেছি। তুমি কেন আসতে বললে? বারে, আমাদের তো আজকে বাসর রাত। তাই বলে অনুষ্ঠান যখন করব তখন তো হতে পারতো। জি না, লেট করে লাভ নেই। তাছাড়া বিয়ে তো হয়ে গেছে আমাদের, তাহলে এত ভয় পাচ্ছ কেন? তোমার বাবা মা যদি জানতে পারে কি হবে ভেবে দেখেছো? ওনারা দুজনই জানে। হায় আল্লাহ, তোমার দিকে একটু লজ্জা শরম বলতে কিছু নেই? আই শোনো, এখন আমি তোমার বউ, তাই এগুলো বলবে না, বুঝলে? এখন তুমি শপিং মলে যাও, তোমার শেরওয়ানি আর বাকি জিনিসগুলো কিনে নিয়ে এখানে আসবে। ঠিক আছে, যাচ্ছি। রহিম আঙ্কেলকে নিয়ে শপিং মলে আসে, এসে শেরওয়ানি কিনতে থাকে। এদিকে আকাশকে এখন সবাই চেনে, সেই জন্য ওকে এইভাবে শপিং মলে দেখে কি করবে বুঝতে পারছে না। অনেকে বুঝতে পারছে না কি হচ্ছে এখানেও। তাও কিনে বাসায় আসে ইরার। এদিকে রাত 11টায় ইরা তো ওর রুমেই তৈরি হতে থাকে, অন্যদিকে আকাশ ড্রয়িং রুমে আছে। কেননা এরা রেডি হয়ে বললেই আকাশ রেডি হয়ে নেবে, কেননা ছেলেদের এমনিতে রেডি হতে অনেক কম সময় লাগে। এদিকে আকাশের শেরওয়ানির খবর অনেক চ্যানেলে দেখাচ্ছে। এক একজন তো এক এক রকম কথা বলা শুরু করে। আকাশ এখন কি করবে? চিন্তা করবেন না বাবা, আমি সামলে নেব। এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাই হবে। কিন্তু তুমি তো জানো মিডিয়া লোকেরা যা না তা বলতে থাকে। সেসব কিছু জানি আমি, তবে ওরা যদি কখনো আমাকে প্রশ্ন করে আমি সরাসরি তা জানিয়ে দেব। দেখিও এটা নিয়ে আবার কোনো ঝামেলা যেন শুরু না হয়। আচ্ছা সমস্যা নেই, আমি আমার মতো করে সামলে নেব। সেটাই করিও, কোনোভাবে এখন বলা যাবে না তুমি যে বিবাহিত। ঠিক আছে, বলবো না। কিছুক্ষণ পর আকাশকে কল দিয়ে রুমে আসতে বলে, সেই জন্য আকাশ রুমে এসে রেডি হয়ে নেয়। তাও 2 মিনিট সময় লেগেছে। তা দেখে 2 মিনিটে তুমি রেডি হয়ে নিলে? এই যে ম্যাডাম, ছেলেদের অনেক কম সময় লাগে বুঝলে। বুঝেছি বুঝেছি, আর এত গুণ গাইতে হবে না। আর তাছাড়া তা যা বলার জন্য ডেকেছি, দেখো তো আমাকে কেমন লাগতেছে। তোমাকে তো সুন্দর লাগছে, একদম রূপকথার পরীদের মতো লাগছে। কথাটা শুনে ইরার মুখটা অনেক লাল হয়ে যায় লজ্জায়। ইরা কি বলবে বুঝতে পারছে না, লজ্জায় আকাশকে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরাতে আকাশ পড়ে যায়, এতে ইরাও নিচে যায়, তবে তাও খাটের মধ্যে। ব্যাপারটা কি বলো তো, একেবারে খাটে এনে ফেলে দিলে। আমি তোমাকে জড়িয়ে ধরেছি শুধু, কিন্তু টাল সামলাতে না পেরেই তো এরকমটা হলো। বুঝি বুঝি, সবই বুঝি আমি। কচু বোঝো তুমি, যদি বুঝতে তাহলে এত দেরি করতে না। কথাটা বলা মাত্রই শুরু হয়, থাক এই নিয়ে আপনাদের জানতে হবে না, কেননা কারো ব্যক্তিগত বিষয় না জানাই ভালো হবে আমাদের জন্য। সকালে উঠে গোসল করে নাস্তা করে নেয়। এরা আমি তাহলে অফিসে গেলাম। যখনই ফ্রি হবে আমাকে কল দিও। তুমিও সাবধানে থাকিও। ঠিক আছে, থাকবো সাবধানে। আকাশ চলে আসে ওখান থেকে। এদিকে আকাশ অফিস শেষ করে ওখানে অনেকে অনেক রকম কথা বলতে থাকে। সবটা শোনার পর অনেকটা বুঝতে পারে। কিন্তু স্যার, আপনি নিজে কেন শেরওয়ানি কিনতে গেলেন? কি বলতে চাইছেন আপনি, স্পষ্ট করে বলুন। না মানে, আমি বলতে চেয়েছি আপনি চাইলে তো অন্য কাউকে দিয়ে সহজে এটা করে নিতে পারতেন। দেখুন, আমার ব্যক্তিগত কাজে এরকম হস্তক্ষেপ করবে না, আশা করি বুঝতে পেরেছেন। স্যার, আমি তো কিছু বলছি না, এটা নিয়ে তো মিডিয়ায় অনেক তোলপাড় শুরু হয়ে গেল। বুঝতে পেরেছি, সেসব নিয়ে আমি এখন কোনো কিছু ভাববো না। ঠিক আছে, যা ভালো মনে করেন। রাতে আকাশ ওর বাসায় ফিরে, তবে ওর মা ওর কাছে আসে। কিছু বলার থাকলে বলো। আমি এসেছি এখানে তো সাইন নেওয়ার জন্য। কিসের কাগজ এটা? আমাদের যে সম্পত্তি আছে সব তোর ভাইয়ের নামে করে দেওয়ার জন্য। সব যদি বাইকে দিয়ে দাও তাহলে আমি তো পত্রের মধ্যে থাকবো নাকি? তুই তো এখন প্রধানমন্ত্রী, তুই নিজে চাইলেই তো এখন অনেক কিছু করতে পারিস। তাই বলে সবকিছু ভাইয়াকে দিয়ে দিবে তুমি? ওকে দিলে সমস্যা কি? তুই যে জায়গায় আছিস, তুই চাইলেই তো এরকম 10-12টা বাড়ি নিজেই তৈরি করে নিতে পারিস। আচ্ছা, পেপারগুলো দাও, আমি আগে পড়ে দেখি। এই নে, পড়ে দেখ। কিছুক্ষণ পেপারগুলো দেখতে থাকে, পেপার পড়ে সাইন করে দেয়, কেননা এখানে শুধু সম্পত্তির কথা উল্লেখ আছে, এর বাহিরে ব্যাংকে যা কিছু আছে সেগুলো নেই, তাই সাইন করে দেয়। তাছাড়া আকাশ তো একটা বাড়ি বানানো শেষও করে ফেলে,
এই বাড়িতে থাকলেও বা কি, আবার না থাকলেও কি। এদিকে সে পেপার এনে আবিরের হাতে দেয়। এই নে তোর কাগজ। ও কি সাইন করে দিয়েছে? সাইন না করে আর কোনো উপায় আছে কি ওর হাতে? সত্যি মা, তুমিও পারো বটে। তাও কি এখন থেকে এই বাড়িতেই থাকবে? এখানে থাকলে কি সমস্যা হবে? সমস্যা বলতে একটু তো হবেই। কিরকম সমস্যা? আমি যে চাই না ওর এই বাড়িতে থাকুক। তাহলে কি ওকে চলে যেতে বলবো? এখন না, তাহলে কখন? সময় হলে আমি তোমাকে বলবো। এখন যদি বলে দিই তাহলে বুঝবে। ওর থেকে বাড়ি কেড়ে নিয়ে ওকে বাহির করে দিচ্ছি আমরা। বিষয়টা তো সত্যি ভাবনার বিষয়। একটা কথা তোমাকে বলার ছিল। কি কথা বল আমাকে। কয়েকটা মাস ধরে ও তেমন অফিস থাকে না, বাসায়ও তো মাঝে মাঝে আসে, কিন্তু ও কোথায় যায় কিছুই তো বুঝতে পারছে না। ও যা ইচ্ছা করুক, তাতে আমাদের কি? কিন্তু ও কি করতেছে আর কি করতে চাইছে এটাই আমাদের জানতে হবে। কিন্তু কিভাবে কি জানাবি? ও তো কোনো কিছুই বলে না। আমি দেখি কি করা যায়। অন্যদিকে 2 দিন পরেই ইরা ওর নতুন হসপিটালে আসে উদ্বোধন করার জন্য। ওখানে আকাশ আসে সেটা নিজ হাতে উদ্বোধন করতে। এতে অনেকে অনেক রকম কথা বলতে থাকে, তাও কারো কোনো কথার দিকে না শুনে উদ্বোধন করে ফেলে। এরপর শুরু হয় ভিতরে মিলাদ আর বাকি কাজকর্ম। এই হসপিটাল উদ্বোধন নিয়ে সবাই নিজেদের মধ্যে অনেক রকম মন্তব্য করতে থাকে। ওখানে কাজ শেষ করে চলে আসে অফিসে। ওখানে আসার পর স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলুন? স্যার, আপনি কেন এরকম ছোটখাটো হসপিটালে উদ্বোধন করতে যান? সে কৈফিয়ত কি আমি আপনাকে দিতে হবে? স্যার, আমি ওইভাবে বলিনি কথাটা। তাহলে আমি কি করব না করব তা কি আপনার থেকে আমাকে শিখতে হবে? আমি কোথায় আর আপনি কোথায়? যখন থবাত থেকে বুঝতে পেরেছেন তখন কথাগুলো সেভাবেই বলবেন। জি স্যার, আর ভুল হবে না। আমি তাহলে চলি স্যার। ওখান থেকে বের হয়ে আসে জাফর আবিরকে সবটা জানায়। আবির তো শুধু সুযোগের অপেক্ষায় আছে, কিভাবে কি করবে না করবে এগুলো ভাবতে থাকে। আচ্ছা, আকাশের উপরে নজর রাখার জন্য কাউকে কি রাখা যায়? কিন্তু কাকে রাখবেন? ও তো বেশিরভাগ সময়ে সিকিউরিটি ছাড়া কোথাও যেন ঘুরতে যায়। এটা তুই কি আগে থেকে জানিস? জানলাম, কিন্তু কি হয়েছে? যদিও একাই থাকে তাহলে তো ওকে মেরে ফেলতে সুবিধা হবে। কি বলছেন ভাই? আপনার আপন ভাইকে মেরে ফেলবেন? ক্ষমতার লোভে আমার বাবাকে অসুস্থ বানিয়ে দিতে পারি, তাহলে ওকে কেন পারবো না? কি বলছেন স্যার? আপনার বাবাকে আপনি অসুস্থ বানিয়েছেন? অনেকটা তেমনই। আমি তো জানি বাবা সহজে মারা যাবে না, সেই জন্য ওনাকে যদি একটু অসুস্থ বানিয়ে ফেলতে পারি তাহলে ভেবেছিলাম উনি সব কিছু আবার হাতে তুলে দিবে, কিন্তু উনি কোনো কিছুই আমার হতে দিল না। কিন্তু এখন কি করবেন? আকাশ যখন একা থাকবে তখন ওকে মেরে ফেলার ব্যবস্থা করো। কিন্তু তা কি আজও সম্ভব হবে? হবে, কিন্তু আগে এটা জানতে হবে ও কোথায় যায়, কি করে। এগুলো যদি আমরা একটু জানতে পারি তাহলে ওকে মারা একদম সুবিধা হবে। আমি তাহলে খবর নিয়ে দেখব। সেটাই কর। ও আগের মতো ফর্সা হলো কি করে, কে করেছে ওর ট্রিটমেন্ট, আমার ওর খবর চাই। ঠিক আছে, তাই হবে। 5 দিন পর জাফর আবিরের কাছে এসে সবটা বলতে থাকে। সবটা শোনার পর ও তাহলে এই ব্যাপার। এখন তাহলে কি করা যায়? ওই মেয়ের ডিটেলস কি এনেছো? ডিটেলস বলতে, যে হসপিটালে কাজ করতো আগে, সেই হসপিটাল থেকে কাজ করা ছেড়ে দিয়েছে। নতুন করে ওই মেয়েটা নাকি একটা হসপিটালও খুলেছে। এত অর্থ পেল কি করে? ওর বাবা বিরোধী দলের একজন নেতা ছিল। কে সেই ব্যক্তি? রফিক চৌধুরী ওই মেয়েটার বাবা। আর এটা হলো এই মেয়ের ছবি। আবির তো ইরার ছবি দেখে ওকে পছন্দ করে ফেলে, কেননা আবির এখনও বিয়ে করেনি। তার উপর ইরার সাথে যে আবিরের বিয়ে হয়েছে এটাও কিন্তু পাঠকরা শুধু জানে, গল্পের চরিত্রে অনেকেই জানে না। মেয়েটা তো অনেক সুন্দর আছে। তা একটা কাজ কর, এই মেয়েটাকে আমার বিয়ে করতে হবে, সেই জন্য বিয়ের প্রস্তাব পাঠানোর ব্যবস্থা কর। কিন্তু আপনার ভাই কখন কোথায় যায় এটা এখনো বের করতে পারিনি। আগে এই মেয়েকে বিয়ে করি, ততক্ষণে তোমার লোকদের বলো আকাশের দিকে নজর রাখার জন্য। জি স্যার, বলতেছি। এদিকে আকাশ রফিক চৌধুরী বাসায় আসে। এসে ওনাদের সাথে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে আপনারা সবটা গুছিয়ে রেখেছেন তো?
সবটা গোছানো শেষ, কিন্তু আমরা যাব কি করে? আমার সাথে যাবেন গাড়ি করে। কিন্তু আমার এত আসবাবপত্র এইগুলো। পুরো বাড়ি বিক্রি করে দিতে পারেন। এটা ওর বাবা মা আমলেন বাড়ি, এটা কীভাবে বিক্রি করবো বলেন? আচ্ছা থাক, তাহলে যা যা দরকার তা নিয়ে যেতে পারেন। তোমার বাসায় তো সবই আছে, তাহলে এইগুলো নিয়ে কি করব? যে চলুন তাহলে। এরা তুমি সবটা গুছিয়ে নিয়েছো তো? আমার সবটা নেওয়া শেষ। একটু পরে ওনাদের নিয়ে বেরিয়ে পড়ে আকাশ ওর নতুন বাড়িতে। ওই বাড়িটাও মোটামুটি বড় করে করা হয়েছে, চারদিকে সিকিউরিটি দিয়ে ভরা ছিল। ওনারা ভেতরে আসার পর সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে, তারপর ওনাদের রুম দেখিয়ে দেয়। অন্যদিকে আবির আর জাফর রফিক চৌধুরীর বাসায় আসে। বাসায় এসে দেখে ওখানে কেউ নেই, সেই জন্য চারিদিকে তাকাতে থাকে, কাউকেই খুঁজে পাচ্ছে না। তার উপর গেটে তালা মারা। এটা কি হলো? আমিও তো তাই ভাবছি। এরা কি কোথাও বেড়াতে গিয়েছে নাকি অন্য কোথাও? তা তো জানি না, তবে আপনি চাইলে একটা আমি লুক রেখে যেতে পারি। এতে এরা যদি বাসা ফিরে তাহলে আমরা সবটা জানতে পারবো। এটাই করো তাহলে। অন্যদিকে আকাশ তো অনেক খুশি, কেননা ইরাকে এখন পুরোপুরিভাবে ওর বাসায় নিয়ে আসতে পেরেছে। এদিকে আকাশের বাবার বাসায়ও সিকিউরিটি আছে, আর ওর নিজের বাসার সিকিউরিটি আছে। তবে নিজের বাসায় যেসব সিকিউরিটি রেখেছে তারা অনেক বিশ্বস্ত। সকালবেলায়, তুমি কোথায় যাচ্ছ? এই তো অফিসে যাব। নাস্তা করে যেও, 5 মিনিট অপেক্ষা করো। এতে অনেক দেরি হয়ে যাবে তো। তোমাকে বসতে বলেছি, বসো। এত কথা শুনতে তো বলিনি। ইরাই রেগে যাওয়া দেখে চুপচাপ বসে যায়। আকাশকে এরকম বসে থাকতে দেখে রহিম আঙ্কেল তো মুচকি মুচকি হাসতেছে। কি ব্যাপার আকাশ, বের হবে না? আঙ্কেল, নাস্তা করেই বের হই, তাছাড়া বউয়ের কথা মাঝে মাঝে শুনতে হয়। বুঝতে পেরেছি আমি সবকিছু। বাহিরে তোমার কথা সবাই শুনলেও বাসায় কিন্তু তোমাকে ইরার কথা শুনে চলতে হয়। আমরা ছেলেরা তো এখানেই ধরা। কিছু কি বলবে? বললাম, আর কতক্ষণ লাগবে? 1 মিনিট অপেক্ষা করো। 1 মিনিট পরে নাস্তা নিয়ে এসে আকাশকে খাইয়ে দিতে থাকি। আকাশও নিজের মতো করে খেতে থাকে। খাওয়া শেষে বেরিয়ে পড়ে। এভাবে কয়েকটা দিন যেতে থাকে, তবুও আবির কোনোভাবেই ইরার খোঁজ পাচ্ছে না। জাফর ওরা তো বাসায় ফিরছে না, তাহলে জানবো কি করে? তবে আমি একটা খবর পেয়েছি। কি খবর বলো? আকাশ কিন্তু আরও একটা বাড়িতে যায় প্রতিদিন। কি বলিস? কোথায় সে বাড়ি? জাফর তো ঠিকানা দেয়, ঠিকানা অনুযায়ী ও বাড়িতে চলে আসে, তবে গেটের মধ্যে আটকে রাখে। তোরা কি জানিস আমি কে? জি, আমরা জানি, তারপরেও আপনাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তোদের স্যারকে কল দে। স্যার নিজেই বলে দিয়েছে, যত বড় রাজনৈতিক লোক আসুক না কেন বা ওনার কোনো আত্মীয় হোক না কেন, এই বাড়িতে ঢুকতে দেওয়া সম্পূর্ণ নিষেধ। তোরা এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস? যদি এখান থেকে না যান বা কোনো ঝামেলা করেন তাহলে সরাসরি গুলি করার অর্ডার আছে আমাদের। স্যারের ভাই বলে এতক্ষণ ভালোভাবে কথা বলছি, নয়তো আরও আগেই গুলি করে দিতাম। তোদের এত বড় সাহস, তোরা আমাকে মারার কথা বলছিস? আবির তো রেগে যায়। এতে সিকিউরিটিগুলো বন্দুক বের করে আবিরের দিকে তাক করে। এতে জাফর কিছুটা ভয় পায়, পরে আবিরকে নিয়ে চলে আসে ওখান থেকে। আকাশের অফিস চলো। ওখানে কেন? আগে চল, তারপর বলতেছে। ওরা চলে আসে অফিসের দিকে। ওখানে আসার পর কেবিনে আসে। আচমকা এভাবে আবির আসাতেই, কি ব্যাপার, আমার বাসায় কেন গেল? তার আগে এটা বল, আমাকে কেন বাসায় ঢুকতে দিল না? তাছাড়া তুই বাড়িটা কবে বানালি? আমি যখনই বানাই না কেন তার কোনো প্রয়োজন নেই তোর জানার। তুই কি আমাকে ধমক দিচ্ছিস? তোর যদি তা মনে হয় তাহলে তো আমার কোনো কিছু করার নেই। আচ্ছা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোর সাহায্য লাগবে আমার। কিরকম সাহায্য? রফিক চৌধুরীকে চিনিস? বিরোধী দলের লোক উনি। তা কি করেছে উনি? আমি যতদূর জানি উনি তো রাজনীতি থেকে অবসর নিয়েছেন, তাহলে ওনাকে নিয়ে প্রশ্ন উঠছে কেন? ব্যাপারটা ওনাকে নিয়ে না। তাহলে কাকে নিয়ে? ওনার মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে, তো ওনার পরিবারের খোঁজ নেই তাড়াতাড়ি, কোথায় আছে ওরা, তারপর আমি ওনার মেয়েকে বিয়ে করব। আবিরের কথায় আকাশ অনেক আশ্চর্য হয়।
কেননা আবির তো কোনো কিছু জানে না, সেই জন্য এরকমভাবে বলল। তবে একটা কথা, আবির যখন নজর দিয়েছে তখন একটা কিছু তো ও করবেই, যা আকাশ ভালোই বুঝতে পেরেছে। কিন্তু তুই বললি কি উনি রাজি হয়ে যাবে? রাজি তো হবে না, সেই জন্য ওর বাবার নামে একটা মামলা দিয়ে জেলের ভয় দেখিয়ে ওনার মেয়েকে বিয়ে করব। এটা একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখতেছি। ঠিক আছে, তুই আমার এই উপকার করে দে। আমি তাহলে তোকে পুরোপুরিভাবে বাসে থাকার ব্যবস্থা করে দিব, মাকে বলে। আচ্ছা, এখন যা তুই। আবির তো চলে যায়। এদিকে আকাশ রহিম আঙ্কেলকে ডেকে পাঠায়, সাথে সবটা বলতে থাকে। সবটা বলার পরে, আঙ্কেল, আপনি কিছু মেয়ে অফিসার খোঁজ নিতে পারবেন? মেয়ে অফিসার কেন? মেয়ে অফিসার লাগবে, তাও বন্দুক আর মারামারি পারে এরকম বয়স, তাও 30-এর ভিতরে, এরকম দেখে 10 জন ঠিক করুন। বুঝতে পেরেছি আমি, কিন্তু ওরা মেয়ে হয়ে পারবে সবটা করতে? এখন বাইরে আমার সিকিউরিটি 4 জন থাকবে হসপিটালের বাইরে, মেয়েরা থাকবে হসপিটালের ভিতরে। আমি 2 দিনের ভিতরে ব্যবস্থা করতেছি। 2 দিনের ভিতরে রহিম আঙ্কেল সবটা ব্যবস্থা করে। আকাশ ইরাকে এখনও কিছু বলেনি, কেননা যদি সবটা বলতো তাহলে তো আবার সমস্যা হয়ে যাবে, সেই জন্য কোনো কিছুই বলেনি। এদিকে সিকিউরিটিগুলো প্রতিদিন ইরাকে নিয়ে হসপিটাল যায়, আবার হসপিটাল থেকে নিয়ে আসে। আকাশের সিকিউরিটি হসপিটাল দেখে জাফর খোঁজ নিতে থাকে। খোঁজ নিয়ে জানতে পারে, যা আবিরকে জানায়। আবির সবটা শুনে আকাশকে বলে। এই নিয়ে আবির আর আকাশের মধ্যে ঝামেলা হতে থাকে। দেখ আকাশ, ওকে যখন আমার পছন্দ হয়েছে তখন তো আমি ওকে আমার করেই ছাড়ব। তোর কি লজ্জা বলতে কিছু নেই? ছোট ভাইয়ের বউকে নিয়ে এইসব বলতে? লজ্জা নেই বলেই তো এটা আমি বলেছি। তাছাড়া আমি তো এরাকে জোর করে আমার করেই ছাড়ব। যদি পারিস তুই ঢাকা। আবির চলে যায়। এদিকে আকাশ ইরার জন্য একটা স্পেশাল রিং বানায়, যা ইরাকে পরিয়ে দেয়। ইরা তো রিং পেয়ে অনেক খুশি, কিন্তু ইরাকে এখনো কোনো কিছুই বলেনি আকাশ। অন্যদিকে আমার তো ভয় হচ্ছে। কেন, কি হয়েছে? তোর ভাই কল দিয়ে আমাকে বলতো। চিন্তা করবেন না, কোনো ক্ষতি হবে না ইরার। আমি রক্ষা করবো ইরাকে, কিন্তু ইরাকে এই ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, আমি চলি তাহলে। এদিকে এভাবে দিন যেতে থাকে। 7 দিন পরে ইরা শপিং মলে যায়। তখন জাফর আর আবির মিলে লোক দিয়ে ইরাকে উঠিয়ে নেয়। ইরার সাথে থাকা সিকিউরিটিগুলো আকাশকে কল দিয়ে জানায়। সবটা শুনে আকাশের তো মেজাজ গরম হয়ে যায়। ওকে এতবার বলার পরেও ঠিক হয়নি। এখন কি করবে? দেখো, তুমি যদি আবিরকে ছেড়ে দাও তাহলেও সামনেও সেম কাজ করবে। যদি ওকে হাতের কাছে পাই তাহলে ওকে তো মারবো না, তবে সারা জীবনের জন্য ওকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কখনো ভাবতেও পারবে না, নাই ওর খোঁজ পর্যন্ত কেউ পাবে। কিন্তু ইরা কোথায় আছে তা খুঁজবে কি করে? আমি তো আছি, আমি ওকে খুঁজে বের করব। কিন্তু কি করে খুঁজবে? তার জন্য অনেক পন্থা আছে আমার। আপনি টিম রেডি করুন, আমি বের হব। ঠিক আছে। কিছুক্ষণ পর আকাশ পুরো টিম নিয়ে বের হয়। কিছুক্ষণের মধ্যে একটা জঙ্গলের ধারে চলে আসে। ওখানে এসে, তোরা সবাই রেডি থাকো। কিন্তু স্যার, এরা কারা? তোমরা তো আমার স্ত্রীকে চেনো। জি স্যার। ওকে ছাড়া বাকি সবাইকে মেরে ফেলবে। কিন্তু স্যার। কোনো কিন্তু না। জি স্যার, তাই হবে। এরপর ওরা ওই বাড়ির দিকে যেতে থাকে। ওখানে এসে নিজেদের মতো করে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, জাফর তুই তাহলে যা, এখন আমি একটু ইরার কাছে যাব। তুমি কি ভুলে গেছো ইরা তোমার ছোট ভাইয়ের বউ? তো কি হয়েছে? আমি তোকে সারা জীবনের করে না পেলেও কিছুদিনের জন্য চাই ওকে। তোমার ভাই যদি জানে তাহলে কি হবে বুঝতে পেরেছো? তো আপনার কি মনে হয় আকাশ এতক্ষণে না জেনে বসে আছে? তাহলে তো সর্বনাশ, ও তো এখানে চলে আসবে। আমরা যে এখানে আছি তা আকাশ কখনো জানতে পারবে না। কিন্তু এখন কি করা যায়? যদি ও জেনে যায় কোনোভাবে? জানবে না, এটার সাথে কোনো মোবাইল নেই যে ও জানবে। তারপরেও তোমার ছোট ভাই কিন্তু অনেক চালাক। তো কি হয়েছে, ও কিছুই জানতে পারবে না। আমি তাহলে গেলাম। এইদিকে জাফর বের হয়। অন্যদিকে আকাশ তো তাকিয়ে আছে ওই বাসার দিকে। কিছুক্ষণের মধ্যে কাউকে বের হতে দেখে ওরা লুকিয়ে পড়ে। এটা জাফর। তাহলে ও মিলে এরকম করেছে? আমার তো তাই মনে হচ্ছে। এখন তাহলে কি করা যায়? জাফরকে ধরে ভিতরে সব খবর নিয়ে নিব, কি বলেন? এটাই ভালো হবে।
এইদিকে জাফর বের হয়ে আসে, তখন ওরা জাফরকে হাতে নাতে ধরে। জাফর তো ভয়েই শেষ। আমি কিছু জানি না। তাই বলে ভিতরের পরিস্থিতি কেমন? ভিতরে তো আবির আর ইরা আছে। এর বাইরে আর কেউ কি আছে? এর বাইরে 10-15 জনের মতো লোক আছে। ও আচ্ছা, কিছু লোক একে নিয়ে যাও, এমন জায়গায় রাখবে যেন তোমরা আর আমি ছাড়া অন্য কেউ না জানে। কিছু লোক তো জাফরকে নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ ভিতরে যেতে থাকে, ওর সাথে আছে সিকিউরিটিগুলো। ভেতরে যায়, পুরো বাড়িতে থাকা সবাইকে এক এক করে মারতে থাকে। আবির তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, কেননা সিকিউরিটিগুলো কি করে এলো এখানে এটাই বুঝতে পারছে না। তুই কি করে এলি এখানে? আমি কি করে এখানে এসেছি তা তোকে জানতে হবে না। তুই কিভাবে এখান থেকে যাবি তা নিয়ে চিন্তা কর। ঠিক আছে, তবে এরাকে তুই খুঁজে কি পাবি? তোমরা আবিরকে নিয়ে যাও জাফরের কাছে। ওদের এমন হাল আমি করব, ওরা সারা জীবন মনে রাখবে। এমনটা করিস না আমার সাথে। ওই তুই চুপ কর, তোর মতো ভাই যেন অন্য কারো না হয়। এদের দুজনে দিনে একবেলা আর সূর্যের আলো যেন এরা দেখতে না পায়। এক কথায় এরা দুজনে কোথায় আছে সে কেউ যেন না জানে। এরকমটা করিস না আমার সাথে, বাসায় মা জানলে দুঃখ পাবে। উনি জানবে তুই বিদেশে চলে গেছিস আর ওখানেই থাকবি, আর এইসব কিছু আমি সাজাবো, বুঝলি? তুই কিন্তু ওকে নিয়ে যাও এখান থেকে। কিছু লোক এসে আবিরকেও নিয়ে যায়। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে হসপিটালে আসে, কেননা ইরা অজ্ঞান ছিল। এদিকে ইরার বাবা মা দুজনেই চলে আসে। সবাই বসে আছে একসাথে। কিছুক্ষণের মধ্যে ইরার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরে আকাশকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ভয় পেও না ইরা, মৃত্যু ছাড়া তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। তুমি শুধু আমার আর আমারই থাকবে সারা জীবন।